দুই শ্রেণীর ভূমি মালিক ছাড়া আর কেউ নামজারি পাবে না। এই দুই শ্রেণীর ভূমি মালিক ব্যতীত অন্য যে কোনো দিক থেকে মালিকানা নিয়ে যদি কোনো ব্যক্তি হাজির হয় যে আমাকে নামজারি প্রদান করতে হবে, তাহলে সেই ব্যক্তিদের নামজারি বাতিল করে দেওয়া হচ্ছে। এখন থেকে এই দুই শ্রেণীর ভূমি মালিকগণই শুধুমাত্র তারা তাদের জমির নামজারি করে নিতে পারবে এবং তারা স্থায়ীভাবে নামজারি অনুযায়ী সরকারকে খাজনা প্রদান করে জমির মালিকানা স্থায়ীকরণ করতে পারবে। তাহলে যে দুই শ্রেণীর ভূমি মালিকগণ তারা নামজারি করার মাধ্যমে সরকারকে খাজনা প্রদান করে জমির মালিকানা স্থায়ীকরণ করতে পারবে, আজকের এই ভিডিওতে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে জানাবো। ভিডিওতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে অল করে দিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। সাধারণত জমির মালিকানা প্রমাণ করার জন্য দলিল থাকলেই হবে না, দলিলের পাশাপাশি নামজারি অবশ্যই আপনার থাকা লাগবে। কেননা আপনি শুধুমাত্র দলিল অনুযায়ী কিন্তু গভর্নমেন্টকে খাজনা প্রদান করতে পারেন না। আর সরকারকে যতক্ষণ পর্যন্ত খাজনা প্রদান করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার মালিকানাও বৈধতা পায় না। এই কারণে সরকারের পক্ষ থেকে নামজারি করে আনার জন্য আলাদা একটা সেক্টর খোলা হয়েছে, যেটা এসিল্যান্ড অফিসে অর্থাৎ সহকারী কমিশনার ভূমি বরাবর আবেদন করে এই নামজারিটি সম্পন্ন করতে হয়। এরপরে নামজারি পাওয়ার পরপরই আপনার নিকটস্থ যে ভূমি অফিস, সেই নিকটস্থ ভূমি অফিসে একটি হোল্ডিং খুলে আপনার খাজনা প্রদান করতে হয়। এর পূর্বে যে সমস্ত সরকারেরা ক্ষমতায় ছিল, ওনারা বিভিন্ন সময়ে অবৈধভাবে বা অনৈতিক পন্থা অবলম্বন করে বিভিন্ন ব্যক্তিদেরকে অবৈধ সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে যারা জমির প্রকৃত মালিক নয় বা যাদের মালিকানার ভিতরে ত্রুটি রয়েছে এমন ব্যক্তিদেরকেও নামজারি করে দেওয়ার মাধ্যমে তাদের খাজনা প্রদান করার সুবিধা করে দিত, এবং যার কারণে জমির প্রকৃত মালিক যারা তারা ঠকতো এবং তাদেরকে প্রতারিত করা হতো এবং তারা জমির মালিকানা তাদেরকে ছেড়ে দিতে হতো। এভাবে দেখা গিয়েছে যে অসংখ্য প্রতারক চক্র তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ইললিগাল ওয়েতে জমির নামজারি সম্পন্ন করে তারা জমির মালিক হয়ে গিয়েছে। তো এমন অবস্থায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিষয়টির প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ প্রদান করেছেন এবং এক্ষেত্রে ওনারা একটা নতুন আপডেট নিয়ে এসেছে এবং এই আপডেটের আলোকে এখন থেকে নামজারি শুধুমাত্র দুই শ্রেণীর ব্যক্তি যারা তারাই সম্পাদন করতে পারবে। এই দুই শ্রেণীর ব্যক্তির ভিতরে এক নম্বরে যে ব্যক্তি তারা হচ্ছে যারা অন্যের কাছ থেকে কুরাই সূত্রে জমির মালিকানা লাভ করেছে। সেক্ষেত্রে অবশ্যই তাদের যে কোনো দলিল দেখালেই হবে না, দলিলটি হতে হবে সাব কবলা বা বিক্রয় কবলা দলিল। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কারোর কাছ থেকে কুরাই সূত্রে জমির মালিকানা লাভ করে সেক্ষেত্রে অবশ্যই তার নামজারি সম্পাদন করার জন্য যে কোনো দলিল সাবমিট করলেই হবে না, সেখানে দলিল সাবমিট করতে হবে এবং সেই দলিলের ধরনের ঘরে বা প্রকৃতির ঘরে লেখা থাকতে হবে এটা সাব কবলা বা বিক্রয় কবলা দলিল। অনেকে আছে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য বা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন খরচ কমানোর জন্য সাব কবলা দলিলের পরিবর্তে হেবা দলিল করে থাকে, অনেকে না দাবি দলিল করে। তো এগুলো মূলত জমির মালিকানা সঠিক কোনো প্রমাণপত্র নাই। আপনি হেবা দলিল করতে পারবেন, এক্ষেত্রে হেবা দলিলে যে 14টি রক্ত সম্পর্কীয় শ্রেণী আছে, এই 14টা রক্ত সম্পর্কীয় আত্মীয়দের ভিতরে কেবল আপনি হেবা দলিল করতে পারবেন, তাহলে আপনার দলিলের বৈধতা পাবে। কিন্তু সাধারণত জমি ক্রয় বিক্রয় যখন হয়ে থাকে তখন কয়জন নিজের রক্তের সম্পর্কের ভিতরে ক্রয় বিক্রয় করে? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে রক্ত সম্পর্কীয় যারা আছে তারা টাকার অভাবে হয়তো জমিটা ঠেকাতে পারে না বা জমিটা কিনতে পারে না, তখনই বাধ্য হয়ে আপনার প্রয়োজনে জমিটা তারা বাইরে বিক্রয় করে দিতে তারা অনুমতি প্রদান করে এবং আপনি তখন বাইরে বিক্রয় করেন। বাইরে যে ব্যক্তির কাছে আপনি বিক্রয় করছেন পরবর্তীতে দেখা যায় যে ওই ব্যক্তি রেজিস্ট্রেশন খরচ কমানোর জন্য আপনার দিয়ে উনি সাব রেজিস্ট্রার মহোদয়কে বুঝিয়ে আপনার দ্বারা একটা হেবা দলিল সম্পাদন করে নেন। এই হেবা দলিল কিন্তু কোনোভাবেই বৈধতা পাবে না এবং বর্তমানে এই দলিল অনুযায়ী যদি কোনো ব্যক্তি নামজারির জন্য আবেদন করে তাহলে সে নামজারিও পাবে না। শুধুমাত্র এখানে আপনার হেবা দলিলের পরিবর্তে যে দলিলটা থাকলে আপনি নামজারি পেতেন সেই দলিলটি হচ্ছে সাব কবলা বা বিক্রয় কবলা দলিল। তাহলে অবশ্যই রক্ত সম্পর্কীয় যে 14টা শ্রেণী এর বাহিরে যদি কারোর কাছে জমি বিক্রয় করা হয়ে থাকে অবশ্যই তাকে পরামর্শ দিতে হবে যে আপনি সাব কবলা বা বিক্রয় কবলা দলিল করে নিন, তাহলে আপনার ভালো হবে, আপনি পরবর্তীতে নামজারি পাবেন। তো এইভাবে মূলত যারা এই ধরনের দলিল অনুযায়ী এখন বর্তমানে জমি ক্রয় বিক্রয় করবে বা রেজিস্ট্রেশন করবে তারাই কেবল নামজারি পাবে এবং নামজারি পাওয়ার মাধ্যমে জমির স্থায়ী মালিক হতে পারবে। নতুবা অন্য কোনো শ্রেণী ধরে যদি কেউ এইভাবে যদি জমি কেনার পরে যদি রেজিস্ট্রেশন করে দলিল অনুযায়ী নামজারি করতে চায় তাহলে তাদের নামজারি বাতিল করে দেওয়া হচ্ছে বা তাদের নামজারি কোনোভাবেই অ্যাপ্রুভ করা হচ্ছে না। এছাড়া এমন কোনো ব্যক্তি যেনারা দলিল তৈরি করার সময় যে ব্যক্তির কাছ থেকে জমি কিনেছেন তিনি হয়তো বিক্রয় করেছে 30%, কিন্তু দেখা যাচ্ছে তিনি যে দাগ থেকে 30% জমি রেফারেন্স উল্লেখ করে তাকে রেজিস্ট্রেশন করে দিয়েছে সেই দাগ নাম্বারের ভিতরে তার 30% নেই, তার আছে 20%, বাকি 10% আছে তার অন্যান্য দাগগুলোতে।
কিন্তু অনেক ব্যক্তি আছে তারা এক দাগে তাকে দখল দেওয়ার উদ্দেশ্যে ওই এক দাগে 30% জমি তাকে রেজিস্ট্রেশন করে দিয়েছে। আপনি এখন যদি নামজারি করতে যান তাহলে আপনার দলিল পুরোপুরি বাতিল না হলেও আংশিক বাতিল হয়ে যাবে। এখানে আপনাকে নামজারি দেওয়া হবে শুধুমাত্র 20%। আপনি 30% পরিপূর্ণভাবে নামজারি করে নিতে পারছেন না। এটার কারণ হচ্ছে আপনি যার থেকে জমি ক্রয় করেছেন তার যে দাগ থেকে আপনি জমি নিয়েছেন বা আপনার দলিলে উল্লেখ করে নিয়েছেন সেই দাগে তার জমি আছে 20%। এখন সে 30% রেজিস্ট্রেশন করে দিলে তো আপনার কোনোভাবেই অংশ আপনি টিকাতে পারছেন না। আপনি যার থেকে কিনেছেন তার অংশ আছে 20%, আপনার টিকবেও 20%, বাকি 10% আপনি কোনো দিনও নামজারি করে নিতে পারবেন না। আবার অনেকে আছে একই দাগে সারা জীবন ভোগ দখল করার উদ্দেশ্যে কারো থেকে জমি যখন ক্রয় করেছে তখন দেখা যাচ্ছে যে রেজিস্ট্রেশন করার সময় এক দাগে ভোগ দখল উদ্দেশ্যে রেজিস্ট্রেশন করলেও বিভিন্ন দাগে রেফারেন্স দিয়ে তারপরে ওনারা দলিল তৈরি করে। এভাবে যারা দলিল তৈরি করেছে তারাও মূলত এক দাগে কোনোভাবেই নামজারি পাবে না। তারা নামজারি পাবে ওই দলিলে যে যে দাগের উল্লেখ আছে সেই দাগে যতটুকু জমির পরিমাণ উল্লেখ করা রয়েছে সেম সেই দাগে ততটুকু জমির পরিমাণ যদি ওই ব্যক্তির থাকে বা বিক্রেতা থাকে তাহলে সেই দাগে যতটুকু উল্লেখ করা রয়েছে সেই আলোকে তেনারা নামজারি পাবে। এটা অনেকেই বুঝতে চায় না, অনেকে মনে করে যে না আমরা এক দাগ থেকে জমি কিনেছি, সে বিভিন্ন দাগে রেফারেন্স দিতে পারে, আমি বিভিন্ন দাগে যাব না, আমাকে এই এক দাগে নামজারি দেওয়া লাগবে। এটা কোনোভাবেই সম্ভব নয়। আপনি যে দাগে রেফারেন্স উল্লেখ করে আপনি দখলে নিয়েছেন এটা দখলে থাকেন তারা যতক্ষণ পর্যন্ত আপত্তি না করে, কিন্তু আপনার নামজারি দলিল অনুযায়ী হবে। দলিলে যে যে দাগের উল্লেখ আছে সেই দাগ থেকে আপনাকে নামজারি নিতে হবে। তাহলে ব্যাস আশা করি বুঝতে পারছে যে এখন থেকে শুধুমাত্র সাব কবলা বা বিক্রয় কবলা দলিল যারা রক্ত সম্পর্কের বাইরে যারা ক্রয় বিক্রয়ের মাধ্যমে তৈরি করে শুধুমাত্র তারাই নামজারি পাবে। কিন্তু ভুলক্রমে যদি কেউ এই ধরনের দলিল হেবা দলিল করে ফেলে বা অন্য কোনো দলিল করে যেটা নামজারির জন্য বৈধতা কোনো দিনও পাবে না। দ্বিতীয় পর্যায়ে যারা নামজারি পাবে তারা হচ্ছে ওয়ারিশান সম্পত্তি যারা উত্তরাধিকার দিক থেকে পর্যায়ক্রমিকভাবে লাভ করতে করতে আসে, এমত অবস্থায় যারা ওয়ারিশ সূত্রে মালিকানা পেয়েছে এবং নিজেদের ভিতরে আপোষ মীমাংসার ভিত্তিতে যারা বন্টনামা দলিল তৈরি করে নিয়েছে বা বাটোয়ারা দলিল তৈরি করে নিয়েছে শুধুমাত্র তারাই নামজারি পাবে। এর বাইরে যারা বন্টনামা বা বাটোয়ারা দলিল তৈরি করেনি কিন্তু তারা ওয়ারিশ সূত্রে মালিকানা পেয়েছে, এ ধরনের ওয়ারিশ যারা তারা কোনোদিনও মালিকানা আর পাবে না বা নামজারি পাবে না। কেননা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটার প্রতি যথেষ্ট স্ট্রিক্টলি আপনার পদক্ষেপ নেওয়া হয়েছে। সেটা হচ্ছে ওয়ারিশান সম্পত্তি অবশ্যই বাটোয়ারা বা বন্টনামা থাকা লাগবে, নতুবা ওয়ারিশান সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তির কোনো দিনও আর নামজারি প্রদান করা হবে না। শুধুমাত্র ওয়ারিশান সনদ দিয়ে আপনি নামজারি পাবেন না। এই কারণে যদি আপনি ওয়ারিশান দিক থেকে বা উত্তরাধিকার দিক থেকে মালিকানা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যদি বাটোয়ারা দলিল থাকে বা আপনারা নিজেদের ভিতরে বন্টনামা দলিল তৈরি করে নিতে পারেন তাহলে আপনারা এই বন্টনামা দলিল অনুযায়ী নামজারি করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আবার অনেক সময় দেখা যায় যে অনেক ওয়ারিশ আছে তারা নিজেদের ভিতরে ভালো বোঝাপড়া না থাকার কারণে একজন আরেকজনের সাথে ভালো সম্পর্ক না থাকার কারণে একজন আপনার বন্টনামা করার জন্য উদ্যোগ গ্রহণ করলেও আরেকজন বন্টনামা গ্রহণ করতে আরেকজন বন্টনামা দলিল করতে চায় না। এমত অবস্থায় যাদের অসুবিধা তাদের জন্য কোনো সমস্যা নেই, আপনারা চাইলে কোর্টে মামলা করার মাধ্যমে এখন অনতিবিলম্বে অর্থাৎ খুব দ্রুত বা ইমিডিয়েটলি আপনারা আপনাদের জমির বাটোয়ারা যে মামলা সেই বাটোয়ারা করে নেওয়ার মাধ্যমে আপনার জমির অংশ কোন কোন দিকে পাবেন আপনি কোর্টের মাধ্যমে একটি বন্টনামা দলিল তৈরি করে নিতে পারবেন। অর্থাৎ কোর্ট থেকে আপনাকে ডিক্রি প্রদান করা হবে, সেই আলোকে কিন্তু আপনি নামজারি করে নিতে পারবেন। তাহলে ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে এখন থেকে শুধুমাত্র এই দুই শ্রেণীর জমির মালিক যারা বা ভূমির মালিকানা যাদের আছে শুধুমাত্র তারাই নামজারি করে নিতে পারবে। এর বাহিরে যারা মালিকানা লাভ করেছে বিভিন্ন ওয়েতে বা বিভিন্ন ক্ষেত্রে যারা বিভিন্ন ভুলভাবে যারা মালিকানা লাভ করেছে দালিলিকভাবে তাদের সে সকল দলিলের নামজারি তারা কোনোভাবে আর করে নিতে পারছে না।